ক্ষমতায় গেলে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। গাজীপুর ও উত্তরায় নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। নির্বাচনী প্রচারণার উত্তাপ, দাঁড়িপাল্লার প্রচারণায় জামাত আমির, ধানের শীষের জয়ে মাঠে বিএনপির প্রার্থীরা। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। শিশুদের প্রশিক্ষণ দিয়ে মোটরসাইকেল চুরি, থানার ভেতরেও হানা। 1500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ল দুর্ধর্ষ চক্রের নেটওয়ার্ক। 9 দিনের অভিযানে গ্রেফতার 4। 14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু কাল। ট্রানজিট না থাকায় বাঁচবে সময়, অর্থ। প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন চলাচল। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য নতুন শিল্প খাত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 24-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। দুই দশক পর ময়মনসিংহের মাটিতে তারেক রহমান স্লোগানে মুখরিত জেলা সার্কিট হাউস মাঠ। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভোর থেকে অপেক্ষমান ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি। কানায় কানায় পূর্ণ মাঠে উচ্ছ্বসিত কর্মী, সমর্থক ও ময়মনসিংহবাসী। বিকেল 3:30টায় জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের শুরুতেই স্থানীয় সমস্যা সমাধান সহ কর্মসংস্থানের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি চেয়ারম্যান। তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদের। বিএনপি দুর্নীতি করে থাকলে সে সময় সরকারে থাকা জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, দলটি পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। দেশ জুড়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার 3য় ধাপে ময়মনসিংহে এসে দেশ গড়ার নানা পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতিও দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গড়ে তুলতে একমাত্র বিএনপিরই সঠিক পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। ময়মনসিংহের পথসভা শেষে গাজীপুরের সমাবেশে মঙ্গলবার রাত 11:30টায় পৌঁছান তারেক রহমান। স্থানীয় নানা সমস্যা সমাধানের পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। এ সময় তিনি 24-এর আন্দোলনের মতো ভোটের মাঠেও গাজীপুরবাসীকে লড়াই অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন। এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পরে রাত 12:30টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিতাড়িত করতে উত্তরাবাসীর ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। বলেন, আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক
এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। গণতন্ত্র সুসংহত করতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 29 জানুয়ারি রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যোগ দেবেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায়। তার আগমনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে জেলা। জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা নেতাকর্মীদের। পুলিশ জানায়, বিএনপির জনসভাকে কেন্দ্র করে নেওয়া হবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে বিভিন্ন বিভাগ ও জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। চাইবেন ভোটও, রাখবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য। তার আগমন উপলক্ষে মঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরে সোরে। নেতাকর্মীরাও সমাবেশস্থল নিয়মিত পরিদর্শন করছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত সর্বস্তরের নেতাকর্মীরা। আমরা মাঠের কাজ শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, ব্যারিকেডগুলো হয়ে গেছে। সকালের একটাই কথা, এই মানুষটাকে একবার দেখব। তাকে বরণ করে নেওয়ার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিজ চোখে তাকে দেখতে পাবো আমরা, এটা আমরা অনেক খুশি। নির্বাচনী সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতাদের প্রত্যাশা, সমাবেশস্থল ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হবে। রাজশাহীতে একটি স্মরণকালে স্বাধীনতার পরে এটি মনে একটি ইতিহাস হয়ে থাকবে। এত লোকের সমাগম হয়তো এর আগে হয়েছে কিনা আমার জানা নাই, এবার হবে ইনশাল্লাহ। এদিকে পুলিশ বলছে, সমাবেশস্থল ঘিরে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পুলিশ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের যে সিআরটি টিম আছে তারাও জনসভা স্থলের ইনার কর্ডনে তারা থাকবে। সবশেষ 2004 সালে রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ক্ষমতায় গেলে জামাত শিক্ষাকে প্রাধান্য দিয়ে অন্যান্য খাত ঢেলে সাজাবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মিরপুরের কাফরুলে গণসংযোগে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন জামাত আমির। ভোটারদের মন জয়ে দেন নানা প্রতিশ্রুতি। সারাদিনে এই আসনে গণসংযোগ করবেন ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মিরপুরের মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেবেন তিনি। রাতে পথসভা করবেন জামাত আমির। দেশের বিদ্যমান কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে আমরা আগেই বলেছি শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেব। এখানে দুইটা জিনিস আমরা চেষ্টা করব এসার্ট করার, একটা মোরাল এডুকেশন আর একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। আমাদের দেশে এই দুইটারই এখন দারুণ অভাব। যদি এই দুই দিক কভার করে হয় তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব আচরণ করছে বলে অভিযোগ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। পরে রাজধানীর বাড্ডায় আবাসিক এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ও জনসংযোগ করেন তিনি। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের শারীরিক হেনস্থার তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানান তিনি। এলাকার উন্নয়নে ওয়ার্ড ভিত্তিক ইশতেহার তৈরির কাজ চলছে বলে জানান নাহিদ ইসলাম। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এবার কিন্তু 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসতেছে, এবং প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে কাফরুলে আছেন সহকর্মী নাজমুস সালেহী, মতিঝিলে আছেন
তানভীর হাসান মেঘ এবং শরীয়তপুরে বিএম ইসরাফিল। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজ নির্বাচনী এলাকা, তিনি আজকে সকাল থেকেই তার নিজ নির্বাচনী এলাকায় শুরু করেছেন জনসংযোগ। এই মুহূর্তে আছেন উত্তর কাফরুল এলাকায়। এখানে তিনি প্রথমে একটি স্কুলে গিয়েছিলেন, উচ্চ বিদ্যালয়ে, সেখানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এরপরে জামাতের আমির শফিকুর রহমান এই মুহূর্তে আসলে তার ভোটারদের সঙ্গে তিনি দেখা করছেন, সাক্ষাৎ করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং তিনি তার প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আসলে তিনি ভোট চাচ্ছেন। কোথাও কোথাও এই মিরপুরের যে কাফরুল এরিয়াটি রয়েছে, এখানে আপনি জানেন যে নানা ধরনের সমস্যা রয়েছে, পয়ঃনিষ্কাশন, চিকন অলিগলি, সরু রাস্তা, কোথাও যানজটের সমস্যা, কোথাও ভাঙা এ সময়, এবং বিশেষ করে এই অঞ্চলের মানুষের গ্যাসের, বিশেষ বাসা বাড়িতে গ্যাসের প্রচণ্ড তীব্র সংকট রয়েছে। জামাতের আমিরকে কাছে পেয়ে এই এলাকার ভোটাররা তাদের সমস্যার কথাগুলো তুলে ধরছেন, সম্ভাবনার কথাগুলোকেও জানাচ্ছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সে সমস্ত সমস্যা সমাধানে তিনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে তিনি কী ধরনের উদ্যোগ নেবেন সেগুলো তিনি ভোটারদেরকে বলছেন, এবং তিনি পায়ে হেঁটে তিনি কিন্তু হাঁটছেন এবং জনগণের সঙ্গে তিনি কথা বলছেন। সকাল থেকেই সকাল 11:30টার পর থেকে তার এই নির্বাচনী জনসংযোগ শুরু হয়েছে। আপনি জানেন যেদিন থেকে নির্বাচনী জনসংযোগ বা প্রচারণা অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে শুরু করার অনুমতি দেয় নির্বাচন কমিশন, তখন জামাতের কিন্তু এই প্রচারণা শুরু হয়েছিল মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে। সেখান থেকে কিন্তু জামাতের আমির, সেটিও তার নিজ নির্বাচনী এলাকা ছিল, তিনি সেখান থেকে সমাবেশের মাধ্যমে সেটিকে শুরু করেছেন। এরপরে তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন, এরপরে তিনি উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলা গতকালকে তিনি সফর করে আজকে সকালেই রাতের বেলা তিনি ঢাকায় প্রবেশ করেছেন। ঢাকায় প্রবেশ করেই তিনি কিন্তু আবার সকালবেলা শুরু করেছেন তার নির্বাচনী এলাকায়। এই এলাকার অলিগলি থেকে আমরা দেখছি অসংখ্য মানুষ তারা রাস্তার দুপাশে জামাতের আমিরকে শুভেচ্ছা জানাতে অথবা তাকে দেখতে তারা কিন্তু এসে রাস্তার দুপাশে ভিড় করছেন, এবং এই এলাকার যে ভোটাররা রয়েছেন জামাতের আমির সবার সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি নির্বাচিত হয়ে আসলে তিনি আসলে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে। এখান থেকে তিনি শুরু করে পুরো তার নির্বাচনী এলাকার কাফরুলের এলাকাগুলো তিনি ঘুরবেন। ঘোরার পরে আজকে সন্ধ্যায় কিন্তু তার মহিলা সমাবেশ রয়েছে এবং কিন্তু হচ্ছে তার এই এলাকার যে আরও উন্নয়নমূলক কর্মসূচি তিনি কী কী নেবেন তিনি সেগুলো তুলে ধরবেন বিস্তারিতভাবে। এই ছিল কাফরুল এলাকা থেকে জামাত আমিরের নির্বাচনী জনসংযোগের সর্বশেষ খবর। নির্বাচনী জনসংযোগের খবর জানতে যাব মতিঝিল এলাকায়, সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনের উত্তাপ কিন্তু ততই বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে মতিঝিল এলাকায়, ঠিক মতিঝিল এলাকায় আমরা অবস্থান করছি। এখানে ঢাকা ৮ আসনের প্রার্থী যারা বিএনপি প্রার্থী যিনি মির্জা আব্বাস রয়েছেন, মির্জা আব্বাসের কিন্তু আজ কিন্তু যে গণজামায়াত, সেই গণজামায়াত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মূলত এখানে একটি গণজামায়াত এবং মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই মিছিলের মাধ্যমে যে ঢাকা ৮ আসনের যে মনোনীত প্রার্থী অর্থাৎ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু এখান থেকে আজ গণসংযোগ শুরু করবেন। এখানে মূলত যে গণজামায়াত মিছিলের কথা বারবার বলছিলাম যে মূলত যে ব্রাদার্স ক্লাব মাঠের সামনে তারা এখন জড়ো হচ্ছেন এবং এটি শাপলা চত্বর, দৈনিক বাংলা, পুরানা পল্টন মোড়, মুক্তাঙ্গন, গোলাপশাহ মাজার এবং বঙ্গবাজার, হাইকোর্ট মাজার, প্রেস ক্লাব, তোপখানা, বিজয়নগর এবং নাইটিঙ্গেল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে এই যে গণজামায়াতের যে মিছিল সেটি কিন্তু এসে কিন্তু সমাপ্ত হবে। এবং আমরা দেখছি যে এখানে এই গণসংযোগে আমরা দেখছি যে বিপুল পরিমাণ কিন্তু আমরা দেখছি যে গণজামায়াতে কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এই মুহূর্তে যে ক্লাব মাঠের কথা যেমন বলছিলাম, সেখানে কিন্তু তারা একে একে ঢাকা মহানগরের বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত মির্জা আব্বাস আসেনি। তিনি আসলেই গণজামায়াত এবং যে মিছিলের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। এবং সেই সঙ্গে এই মহানগরের যে সকল দলের নেতাকর্মীরা আছেন এবং ছাত্র দলের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এসে এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু প্রার্থীর পাশাপাশি কিন্তু যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ভোটারদের সাথে কথা বলছেন এবং ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং ভোটারদের কথাও কিন্তু শুনছেন এবং সব মিলে বলা চলে যে এই এলাকায় কিন্তু আমরা দেখছি ঢাকা ৮ আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তার গণসংযোগকে হয়তো কিছুক্ষণ পর শুরু হবে। তো এই ছিল আমার কাছে রাজধানী প্রচারণার সবশেষ। আমরা একটু এখন
শরীয়তপুরে যেতে চাই, সেখানে আছেন আমার আরেক সহকর্মী ইসরাফিল। আমরা তার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাই। শরীয়তপুরে মোট 3টি আসন রয়েছে এবং এই 3টি আসনের মধ্যেই কিন্তু আজকে আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে শরীয়তপুরের 3 আসন, অর্থাৎ এটি হচ্ছে ডামুড্ডা উপজেলার কনেশ্বর ইউনিয়নে আমরা রয়েছি। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরে। তার আগে ছিলাম রাজধানীর কাফরুল এবং মতিঝিল এলাকায়। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। পুরনো কথা, এখনকার যারা তারা ওইভাবে চিন্তা হতে করছেই না। এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে আমাদের, যেখান দিয়ে আমাদের মূল স্রোত যাবে জীবনের, মূল স্রোতে আমরা এই বয়সী মানুষ নেতৃত্ব দিতে পারছি না, নেতৃত্বে অক্ষম আমরা। আমাদের কোনো দোষের কারণে না, আমাদের মাথা ওইভাবে কাজ করে না যেভাবে তাদের মাথা কাজ করে। 10 বছরের বাচ্চা ভীষণ রকম ক্ষেপে যায় যে বাবাকে মাকে বোঝাতে পারছে না সে, কারণ ওই তো দূরত্ব। এই দূরত্বটাকে কিভাবে সামাল দেওয়া যায়? আমরা আজকে যা আলোচনা করছি সবকিছু হলো পুরনো আমলের কথাবার্তা। আমি ঢালাওভাবে বললাম, কথাটা চেপে ধরার জন্য, এটা আসলে তাই। সেজন্য আমরা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছি। যখন দ্বন্দ্ব হয় তখন আমরা বুঝতে পারি না কেন এই দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব হচ্ছে এই জন্য তাদের দৃষ্টিতে আমরা গুহাবাসী। গুহাবাসীকে নগরবাসী কিভাবে কথাবার্তা বোঝাবে এই ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নগরবাসী গুহাবাসীর, আজকে নগরবাসী বলছি, গুহাবাসী গুহারও আগে চলে যাবে, নগরবাসী আরো অনেক উপরে, অতি অল্প সময়ের মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই মুহূর্তে আগারগাঁও আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, দুপুর 12:15টার সময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি এইবারই প্রথমবারের মতো আজকেই নির্বাচন কমিশনে এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে আসলে বৈঠক করছেন। যেহেতু তিনি বাংলাদেশে প্রথমবারের মতো নিযুক্ত হয়েছেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, এই নির্বাচনকে ঘিরেই মূলত আজকের এই বৈঠক এবং এই মুহূর্তে দেশের পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক যে পরিবেশ সব কিছু মিলিয়েই মূলত এই বৈঠকে আলোচনা করবেন। তিনি অবস্থা জানতে চেয়েছেন যে নির্বাচন কমিশন আগামী যে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি কতটুকু রয়েছে এবং ভোটের দিন কতটুকু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন তুলে আনতে সক্ষম হবে নির্বাচন কমিশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। প্রায় আধা ঘন্টারও বেশি সময় হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি বের হবেন এবং তার অবস্থান তুলে ধরবেন, তার দেশের অবস্থান, যে যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশনকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অতীতে এর আগে বলে এসেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের সার্বিক সহযোগিতা করতে চায় তারা কমিশনকে এবং যে কোনো ধরনের সহযোগিতা করতে চায়। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে তারা পর্যবেক্ষকও পাঠাবেন নির্বাচন পর্যবেক্ষণের জন্য। যেহেতু এখনও বৈঠক চলছে, বৈঠক থেকে বের হলেই আসলে আমরা জানতে পারবো যে তার দেশের পক্ষ থেকে কি মেসেজ আছে রাষ্ট্রদূতের কাছে। এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় 2 পথচারীর মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন 4 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশায় পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। নিহত হন 2 পথচারী। আহত হন সিএনজি অটোরিকশার 4 যাত্রী। এবার বাণিজ্যের সংবাদ। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন 30,000 টাকা। আপাতত সপ্তাহে 2 দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে প্রথম ফ্লাইটের কয়েকদিন আগেই সব টিকিট বিক্রি শেষ। আকাশপথের এ যোগাযোগ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করবে বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। প্রায় 1.5 দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা করাচি ঢাকা নন স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ। দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। কোনো এক সময়তে আমরা একসাথে ছিলাম, আবার একটা স্বপ্নও থাকে দেখার পাকিস্তানটা কেমন ছিল। যদি নতুনভাবে সম্পর্কটা আবার চালু হয় তো হয়তো বা অনেকের জন্য ব্যবসা বাণিজ্য বা আপনার টুরিস্ট খাতে কিছুটা উন্নতি করবে। ঢাকা থেকে করাচি 1471 মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে 162 সিটের বোয়িং 737 মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পেয়েছে বিমান বাংলাদেশ। এখন যারা যায় তারা ডাইরেক্ট ফ্লাইট না থাকায় অনেক ঘুরে যেতে হয়, আর খুব স্বাভাবিক টাইম কমে আসছে, টাইম কমবে আর কি, ফ্লাইট টাইম কমবে, প্যাসেঞ্জারদের ট্রানজিট নাই, 3 ঘন্টার ফ্লাইট খুব স্মুথলি হবে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পর্যটন খাত থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলার রাজস্ব আয় করে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ পিপাসুদের পাশাপাশি ঢাকা করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক ভালো হওয়ার আমরা একটা আশা দেখছি। 2012 সালে নিরাপত্তার ইস্যুতে দুদেশের ফ্লাইট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বর্তমানে দুদেশে যাতায়াতে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় 30 থেকে 70 হাজার টাকা কমে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন 51,000 টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা করাচির যাত্রীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাভারে একটি বাড়িতে আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 4 জন দগ্ধ হয়েছেন। পুলিশ জানায়, রাতে ইসলামনগর এলাকায় আব্দুস সোবহান রায়হানের সঙ্গে তার ভাই হাসিবুর রহমান রাহাতের বিবাদ দেখা দেয়। মীমাংসার জন্য ডেকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুলকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা মোটরসাইকেলের তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় রায়হান। দগ্ধ হন 4 জন। তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল, পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ভারতে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে জনসভায় অংশ নিতে স্থানীয় সময় বুধবার সকাল 8টায় মুম্বাই থেকে পুনের বারামতির উদ্দেশ্যে রওনা হন অজিত পাওয়ার। বারামতি বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি। এ সময় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। অজিত পাওয়ার একই সঙ্গে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রধান। তার মৃত্যুতে ভারতের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উঠছে ভারতের পার্লামেন্টে। রাজ্যসভার বুধবারের কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতেই প্রয়াত বেগম জিয়া সহ 3 জনের জন্য শোক প্রস্তাব তোলার কথা রয়েছে। অন্য 2 জন হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য এল গণেশন এবং সুরেশ কলমাদি। অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে। গত 30 ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কাতালুনিয়ানদের প্রতিপক্ষ কোপেনহেগেন, আর রিয়াল মাদ্রিদ লড়বে হোসে মরিনিওর বেনফিকার বিপক্ষে। শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে লিসবনে মাঠে নামবে গুরু শিষ্য। হোসে মরিনিওর মুখোমুখি আলভারো আরবেলোয়া। টানা হারে বিপর্যস্ত বেনফিকার টিকে থাকতে জয়ের বিকল্প নেই, আর জিতলেই নকআউটে যাবে মাদ্রিদিস্তা। এদিকে জয় পেলে শীর্ষ 16তে জায়গা করে নেবে হ্যান্সি ফ্লিক বাহিনী। তবে বার্সার জন্য দুঃসংবাদ, এই ম্যাচে নেই পেদ্রি ও ডিয়ং।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতায় গেলে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। গাজীপুর ও উত্তরায় নির্বাচনী জনসভায় তারেক রহমান। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। ক্ষমতায় গেলে শিক্ষাকে প্রাধান্য দিয়ে অন্যান্য খাত ঢেলে সাজাবে জামাত। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় আমির। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। এবং শহর থেকে গ্রামে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ধানের শীষের জয়ে মাঠে বিএনপির প্রার্থীরা। দাড়িপাল্লার প্রার্থীদের দৌড়ঝাঁপ। বসে নেই অন্য দল ও স্বতন্ত্ররাও। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। নিবিড়, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।